আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে 16 জন দগ্ধ, ধসে পড়েছে দোতলা ভবন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সজল হত্যা মামলায় সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি 2 দিনের রিমান্ডে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে আবারও 20 জনকে জোরপূর্বক পুশিং করেছে ভারত। এবং মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় 3 দিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত। নারায়ণগঞ্জে অবিরাম বর্ষণে প্লাবিত প্রধান সড়ক সহ বিভিন্ন নির্মাঞ্চল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে 16 জন দগ্ধ হয়েছেন। সকাল 7:30টার দিকে নিশ্চিতপুর মন্ডল মার্কেট বাধিয়ারপাড় মহল্লায় এই ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সাভার জিরাবো মডেল ফায়ার সার্ভিস জানায়, সিলিন্ডারের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে থাকায় রান্নার জন্য চুলায় আগুন দিলে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এদিকে বিস্ফোরণের ঘটনায় ধসে পড়েছে দোতলা ভবনটিও। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সজল হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভিকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাইলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে ফতুল্লার সাইদ হত্যা চেষ্টা মামলাতেও আইভিকে শন অ্যারেস্ট দেখায় পুলিশ। এ সময় ভার্চুয়ালি আইভিকে কারাগার থেকে আদালতে যুক্ত করা হয়। গত 9 মে সাবেক মেয়র আইভিকে নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইভির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি ও ফতুল্লা থানায় 1টি মামলা রয়েছে, যার মধ্যে 3টি হত্যা মামলা। আমরা বিজ্ঞ আদালতের কাছে মেয়র আইবির রিমান্ড বাতিল এবং জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত দয়া করে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং তার জামিন নামঞ্জুর করেছেন। আইনগতভাবে আমরা পরবর্তী স্টেপ নেব। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে 20 জনকে জোরপূর্বক পুশিং করেছে ভারত। ভোরে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে তাদের অবৈধভাবে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে মাসুদপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। 53 বিজিবি ব্যাটালিয়ন জানায়, আটককৃতদের মধ্যে 3 জন পুরুষ, 7 জন মহিলা ও 10 জন রয়েছে শিশু। আটককৃতরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। পরে নাম ও ঠিকানা যাচাই শেষে তাদেরকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এর আগে চলতি মাসে ভোলাহাটের চান শিকারী সীমান্ত দিয়ে 8 জন ও গোমস্তাপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে 17 জনকে পুশিং করে ভারত। যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত শেখ আমির হোসেন নামে এক রোগীর মৃত্যু হয়েছে। ভোরে তার মৃত্যু হয়। আমির হোসেন জেলার বাঘারপাড়ার জহুরপুরের শেখ মোকসেদ আলীর ছেলে। সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা জানান, শেখ আমির কিডনিজনিত জটিলতা নিয়ে গত 5 জুন হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার শ্বাসকষ্ট সহ অন্যান্য উপসর্গ দেখা দিলে সন্দেহভাজন করোনা রোগী হিসাবে 16 জুন আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে করোনা টেস্ট করালে তা পজিটিভ আসে। একাধিক শারীরিক জটিলতার কারণে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। এদিকে খুলনা বিভাগে গত 24 ঘন্টায় 28 জনের করোনা পরীক্ষা করে 2 জন রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে বিভাগের 10 জেলায় গত 48 ঘন্টায় 4 জনের শরীরে করোনা পাওয়া গেল। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় 3 দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় জেলার কলাপাড়ায় বছরের সর্বোচ্চ 121.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে নিচু এলাকা তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্নবিত্ত আর
খেটে খাওয়া মানুষ। এদিকে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সহ দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় অবিরাম বর্ষণে প্লাবিত হয়েছে শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন নিম্নাঞ্চল। ডিএনডি বাঁধের ভেতরে কোথাও কোথাও ২ ফুট পানি জমেছে। আষাঢ়ে বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে নগরবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সকাল থেকেই শহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলে ধীর গতি ও যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে বর্ষা মৌসুমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ড্রেনেজ সংস্কার কাজ শুরু করার কারণে বিভিন্ন সড়ক ও ড্রেনের বিভিন্ন স্থান বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতে শহর তলিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো কায়েম রয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায় বিচারের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহে গণশোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা দিল্লিতে বসে যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে সকলকে একসাথে লড়াই করারও আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ যাতে কোনোভাবেই তাদের সাংগঠনিক কার্যক্রম সেটি সামাজিক বা মানবিক কাজের আড়ালে মানুষকে বিভ্রান্ত করার জন্য করতে না পারে সে বিষয়ে আপনাদেরকে সচেতন সোচ্চার হতে হবে। আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে। বাংলার মাটিতে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। যেদিন হাসিনা পালিয়েছে সেদিন আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা কোনোভাবেই হাসিনার ফাঁদে পড়ে আপনারা কোনোভাবেই আর রাজপথে নামার চেষ্টা করবেন না। বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো যশোর আদ্দিন সখিনা উইমেন্স মেডিকেল কলেজের MBBS 14তম ব্যাচের ছাত্রীদের নবীন বরণ ও অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এই উপলক্ষে নানা রঙে বেলুন, ফুল আর ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয় কলেজ ক্যাম্পাস। নবীন শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের উপস্থিতি সংবর্ধনা অনুষ্ঠানকে আরো বর্ণিল করে তোলে। এ সময় সংশ্লিষ্টরা বলেন, মানব সেবার লক্ষ্যে দক্ষ চিকিৎসক তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মঙ্গলবার জাতীয়ভাবে সারা দেশে একযোগে ১১৬টি সরকারি বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রিসেপশন প্রোগ্রামে অংশ নেয় আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। জুমে এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়ে নিজেদের অনুভূতির কথা জানান শিক্ষার্থীরা। আসার পর দেখতে পাচ্ছি যে সত্যি কলেজ খুবই ভালো, পড়াশোনায় খুবই উন্নত এবং প্রফেসর, টিচার সবাই খুবই ভালো। আমার বাবার এমন সামর্থ্য নাই যে আমি পরে একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হব ফুল টাকা দিয়ে, কিন্তু আদ্দিন আমাকে ওই সুযোগটা দিছে। পরিবেশটা সুন্দর, কলেজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান। ফাউন্ডেশন করবে, তুমি MBBS শুধু না, FCPS করবে, FRCS করবে, যত ডিগ্রি আছে পৃথিবীতে সব ডিগ্রি তোমার দেওয়া সম্ভব। আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা। এটা নতুন যাত্রা, তুমি তোমার সমস্ত অতীত যেটা ছিল সেটাকে মুছে ফেলো, মুছে ফেলে আজকের যে সুন্দর একটা অডিটোরিয়ামে সুন্দর একটা জায়গায় আমরা একত্রিত হয়েছি, এটাকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। রিয়ালাইজ করবেন যে হ্যাঁ, আদ্দিন সকিনা মেডিকেল কলেজকে আমি বেছে নিয়েছিলাম, যে কারণে আমার মেয়েটা মানুষ হয়েছে। ডেফিনেটলি এটা আমি গর্ব করেই বলি যে হ্যাঁ, এখান থেকে আমরা মানুষকে পাঠাই। অনার্স মার্কস পাওয়া শিক্ষার্থীরা নবীনদের উৎসাহ যোগাবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর। সবাইকে আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে যেন ভবিষ্যতে আমরা আরো সাফল্যের দিকে সাফল্যের পর্যায়ে যেতে পারি। এই শিক্ষাবর্ষে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের 14তম ব্যাচে 75 জন ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে দরিদ্র মেধাবী কোটায় 4 জন এবং 20 জন ভারতীয় ছাত্রী রয়েছেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
ঠাকুরগাঁওয়ে গত ১.৫ বছরে ৫৪টি গ্রাম আদালতে ২,১35টি মামলা নিষ্পত্তি হয়েছে। আর এ থেকে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে ১,৪৬,৪৯,০০০ টাকা। ওই সময়ে জেলায় মামলা হয় ২,৫০৬টি। এসব মামলার আবেদনকারীদের মধ্যে নারী আবেদনকারীর সংখ্যা ছিল ৪০৯ জন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নের কর্মশালায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, স্থানীয় সরকারের উপপরিচালক সরদার মুস্তফা শাহিন, প্রেস ক্লাব সভাপতি লুৎফর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা গ্রাম আদালতের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এটি একটি সরকারি সেবা। স্বল্প সময়ে এবং নামমাত্র মূল্যে এই আদালতে মামলা করে প্রতিকার মেলে। এদিকে শেরপুরেও গত ১ বছরে জেলার গ্রাম আদালতগুলোতে দায়ের করা ৯৬.৪৯% মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলা থেকে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে ৪,৯২,০০,০০০ টাকা। আর ১ বছরে শেরপুরের গ্রাম আদালতগুলোতে মামলা দায়ের করা হয় ২,০৮২টি। গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় এসব কথা জানানো হয়। জেলা প্রশাসক তফদ্দার মাহমুদুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিবুল আহসান কর্মশালায় উপস্থিত ছিলেন। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও নানা দুর্নীতি আর অনিয়মের অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারওয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন, সরকারি অ্যাম্বুলেন্স প্রাপ্তিতে দুর্ভোগ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ না থাকা, ওয়ার্ড অপরিচ্ছন্ন ও ৫ টাকার টিকিট ১০ টাকা বিক্রি করা সহ বেশ কিছু অনিয়মের সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছে দুদক। এই ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদক কর্মকর্তারা। ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার হলো নিষিদ্ধ পলিথিন ও নকল সিগারেট। মঙ্গলবার রাতে এই আদালত পরিচালনা করেন নগরকান্দা উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দবির উদ্দিন। এ সময় নগরকান্দা বাজারের রাকিব স্টোর থেকে বিভিন্ন কোম্পানি নকল সিগারেট ও নিষিদ্ধ পলিথিন জব্দ এবং স্টোরের মালিক শরীফ উদ্দিনকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা নকল সিগারেট পুড়িয়ে ধ্বংস করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ও বর্তমান ছাত্রদল নেতাকর্মীরা এই আয়োজন করে। কর্মসূচির উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনোয়ারুল কাদির বিটু। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার নাহিদ তফদ্দার সহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের ডাক্তার ও মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে ছিল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ, রোগীদের মাঝে হৃদরোগ প্রতিরোধমূলক পুস্তিকা ও খাবার পরিবেশন, মিলাদ ও দোয়া মাহফিল। এছাড়াও জেলা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। নাটোরে ছাত্রদলের আয়োজনে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকালে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ আব্দুল বারী সহ কলেজ ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গত ৫ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।